সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই শরতের একগুচ্ছ কাশফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিএমআরসি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি আজ উপস্থিত হয়েছি বাংলা ক্লাস নিয়ে। আমাদের মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি রুমিয়া খাতুন লাকি, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, দিবা শাখা, বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আজকে ক্লাসের আলোচ্য বিষয়গুলো হলো, প্রথমত আমরা জানবো যে আমাদের কলেজে আমাদের শিক্ষক আমরা কতজন আছি, আমাদের সেই শিক্ষক পরিচয় সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর জানাবো আমাদের সিলেবাস, মানবন্টন এবং সৃজনশীল কাঠামো। অর্থাৎ আজকের এই ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই যাব আমি আমাদের শিক্ষক পরিচিতি নিয়ে। আমরা বাংলা বিভাগে মোট শিক্ষক আছি 9 জন। দিবা শাখা, প্রভাতী শাখা। দিবা শাখায় শিক্ষক আছে আমরা 6 জন, প্রভাতী শাখায় শিক্ষক আছেন 3 জন। আমরা পর্যায়ক্রমে সবাই ক্লাস নিব, আমরা সবার সাথেই পরিচিত হব, কিন্তু তারপর আমি ছোট করে আমাদের স্যারদের পরিচয় তোমাদেরকে জানিয়ে দিই। স্বাগত ছন্দ কথার জগতে। উপস্থাপনায় আমি নিজে আছি, রুমিয়া খাতুন লাকি। দিবা শাখা এবং প্রভাতী শাখা। প্রভাতী শাখায় বিভাগীয় প্রধান দিদার হোসেন তামিম, বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক। তাসফিয়া মিশু, প্রভাষক। সালমা আক্তার, প্রভাষক। দিবা শাখা রুমিয়া খাতুন লাকি, বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক আমি নিজে। আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক। মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক। রাহুতোষ ভৌমিক, প্রভাষক। নুরুজ্জামান সজল, প্রভাষক। মাজহারুল হক হারুন, প্রভাষক। আমরা যে বইগুলো পড়ব সেই বইয়ের পরিচিতিটাও আমরা জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, 2020-21 শিক্ষাবর্ষে আমাদের নতুন বই এসছে, যেমন আমাদের বাংলা সাহিত্য পাঠ, সহপাঠ। এ পর্যায়ে আমরা জানবো আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত গদ্য কবিতা সম্পর্কে। আমাদের 2020-21 শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন সিলেবাস গঠিত হয়েছে। সেই সিলেবাসটা আমরা খুব ভালো করে জানবো এবং অবশ্যই সেই সিলেবাস অনুসারে আমরা বাসায় লেখাপড়া করব। তো আমাদের 1 নম্বর অংশে আছে গদ্য। গদ্যে মোট 12টি গদ্য থাকবে, কবিতাও 12টি থাকবে। 12টি গদ্য হলো: 1, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। 2, অপরিচিতা। 3, বিলাসী। 4, গৃহ। 5, আহ্বান। 6, আমার পথ। 7, মানব কল্যাণ। 8, মাসি পিসি। 9, 52 দিনগুলো। 10, রেইনকোট। 11, মহাজাগতিক কিউরেটর। 12, নেকলেস। অর্থাৎ এই 12টি গদ্য হলো আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। কবিতাও রয়েছে 12টি। 1, বিভীষণের প্রতি মেঘনাদ। 2, সোনার তরী। 3, বিদ্রোহী। 4, প্রতিদান। 5, সুচেতনা। 6, তাহারই পরে মনে। 7, পদ্মা। 8, 18 বছর বয়স। 9, ফেব্রুয়ারি 1969। 10, আমি কিংবদন্তির কথা বলছি। 11, নুরং দিনের কথা মনে পড়ে যায়। 12, ছবি। অর্থাৎ আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত মোট 24টি চ্যাপ্টার রয়েছে, 12টি গদ্য, 12টি কবিতা। সহপাঠ। সহপাঠের অংশ রয়েছে 2টি, নাটক এবং উপন্যাস। নাটক সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর। উপন্যাস লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। মানবন্টন। আমাদের অবশ্যই পড়া শুরু করার পূর্বে আমাদের মানবন্টন সম্পর্কে জানতে হবে। বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। বিষয় কোড আমাদের 101। বহু নির্বাচনী প্রশ্ন, সময় 30 মিনিট, পূর্ণমান 30, 1 করে নাম্বার।
মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস থেকে 3টি, নাটক থেকে 3টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মানে। আরো সহজ করে বলে নিন যে আমাদের গদ্য এবং কবিতা থেকে মোট প্রশ্ন হবে 12 করে, 12 24, এবং উপন্যাস থেকে 3টি প্রশ্ন থাকবে, নাটক থেকে 3টি প্রশ্ন থাকবে। এই মোট আমাদের 30টি বহু নির্বাচনী প্রশ্ন হবে। এবার আসি সৃজনশীল প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। 60টি প্রশ্ন আনসার করতে হবে, 7 10 70। মোট 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে মোট 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 60টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। তার মধ্যে কিভাবে আমরা লিখব? গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, গদ্য অংশের প্রশ্ন থাকবে মোট 4টি, সেখান থেকে আমরা প্রশ্নের উত্তর করব 2টি, অর্থাৎ 4টি থেকে 2টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। কবিতা অংশ থেকে ন্যূনতম প্রশ্ন থাকবে, প্রশ্ন দিতে হবে 2টি, কিন্তু আমাদের প্রশ্নে কবিতায় প্রশ্ন থাকবে 3টি, 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। অর্থাৎ গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, হলো 4টি। উপন্যাস অংশ থেকে ন্যূনতম 1টি, নাটক অংশ থেকে ন্যূনতম 1টি। অর্থাৎ উপন্যাসে 2টি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর আমরা করব। নাটকেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 1টি প্রশ্ন আমরা লিখব। এই হলো 2 2 4 5 6, আর 1টি প্রশ্ন বাদ থেকে যায়। সে 1টি প্রশ্ন আমরা গদ্য, কবিতা, উপন্যাস, নাটক 4টি অংশের যে কোনো একটি অংশ থেকে আমরা উত্তর করতে পারব। আর এই হলো আমাদের মোট 60টি প্রশ্ন। এই 60টি প্রশ্নের উত্তরের 7 10 70 নাম্বার, এবং সেই নাম্বারের মান আমাদের বিশ্লেষণে এখানে দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের মান 10, 1 2 3 4। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। একই প্রশ্নের উত্তরে সাধুয় চলিত রীতি মিশ্রণ দূষণীয়। অর্থাৎ আমরা বাংলা প্রশ্নের উত্তর লিখতে গেলে কখনোই সাধুয় চলিত রীতির মিশ্রণ ঘটাবো না, এবং সেটা যদি ঘটে অবশ্যই তোমাদের নাম্বার কটানো যাবে। এই পর্যায়ে আসে আমরা সৃজনশীল প্রশ্ন কাঠামো। আমরা পূর্বে জেনেছি, আবারও জেনে নিই। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 4টি অংশ থাকবে। 1 ক, খ, গ, ঘ। ক অংশ হলো জ্ঞান দক্ষতা যাচাই, জ্ঞান অংশ। এই জ্ঞান অংশটি নাম্বার যদিও 1, কিন্তু এই জ্ঞান অংশ জানার জন্য আমাদেরকে অনেক লেখাপড়া করতে হবে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা কোথা থেকে পাবো, কেমন করে পাবো, কোথা থেকে হবে, এটা জানবার বিষয়। জ্ঞান যদি একটা চ্যাপ্টারের বা একটা গদ্য বা একটা কবিতার যদি জ্ঞান অংশটা আমরা না জানি, তাহলে অবশ্যই আমরা মানে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা একটা অংশে এসে উত্তর করতে পারবো না। সুতরাং আমাদের জ্ঞান অংশটা অনেক গুরুত্ব রাখে আমাদের এই বাংলা পরীক্ষায়। জ্ঞানের অংশগুলো কোন জায়গা থেকে থাকবে সেটা আমরা জেনে নিই। আমাদের গদ্য, কবিতা, উপন্যাস, নাটক যেই জায়গায় যাই না কেন, অবশ্যই প্রত্যেকটা জায়গায় ধরে নিয়ে একটা গদ্য, যে কোনো একটি গল্প, আমাদের যেমন অপরিচিত একটি গল্প আছে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমাদেরকে জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে যেই তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলো আমাদের সমস্তটাই মুখস্থ করে ফেলতে হবে। আমাদের রবি ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, বাংলা সন, ইংরেজি তারিখ, তারপর তার লেখনী, হ্যাঁ, বা তার সম্পর্কে যা যা দেওয়া আছে, তার পুরস্কার, সমস্ত কিছু আমাদেরকে মুখস্থ করতে হবে। সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে হবে। আর জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই হুবহু যে উত্তরগুলো দেওয়া যায় সেটাই, সেখানে চিন্তার কোনো অবকাশ রাখা যাবে না। যেমন ধরে নিই যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন বা কত সালে মৃত্যুবরণ করেছেন, এই ধরনের সরাসরি যে উত্তরগুলো লেখা যায় সেটাই জ্ঞান। 1 কবি পরিচিতি থেকে পাবো। তৃতীয় হলো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি থেকেও আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। কত সালে, কোন পত্রিকায়, কোন গল্প গ্রন্থ থেকে বা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে বা কোন কাব্য গ্রন্থ থেকে কোন চ্যাপ্টারটি নেওয়া হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আসি শব্দার্থ। প্রত্যেকটি শব্দার্থ আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ শব্দার্থ থেকে হুবহু জ্ঞানমূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। অবশ্যই শব্দার্থ, প্রত্যেকটি শব্দার্থ পুরো বইয়ে আমাদের 12টা 12টা 24টা উপন্যাস, নাটক
যেই জায়গায় যাই না কেন, যেখানেই যে শব্দার্থগুলো আছে অবশ্যই আমাদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে। তারপরে আসি আমরা আমাদের মূল গল্প, বা আমরা যদি বলি অপরিচিতা গল্পের কথা বলেছিলাম, অপরিচিতা পুরো গল্পটার মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা তথ্য আমাদেরকে জানতে হবে, কারণ সেখান থেকে হুবহু জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের আসবে। তো এই হলো আমাদের জ্ঞান অংশগুলো। আমাদের পরীক্ষায় যদি আমরা উত্তর করতে চাই এই অংশগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং আসি কবিতা, প্রতিটি কবিতার লাইন আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ কবিতার লাইনের ভেতর থেকেও আমাদের প্রশ্নগুলো হবে। হুবহু কবিতার লাইন আসতে পারে, সেখান থেকে তথ্য চাওয়া হতে পারে। তো জ্ঞানমূলক অংশটিকে আমাদের ভালো করে অবশ্যই জানতে হবে, জানলে এক জ্ঞানমূলক অংশ তো কাজে লাগবেই। তারপরে আমরা চলে আসি অনুধাবন। অনুধাবন দক্ষতা যাচাই, এখানেও নাম্বার 2। অনুধাবনে উত্তর করতে গেলে এখানে আমাদের 2টি অংশ থাকবে, অর্থাৎ প্রথম অংশে জ্ঞান, দ্বিতীয় অংশে অনুধাবন। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি কিন্তু আবার জ্ঞানে ফিরে আসলাম। অর্থাৎ যখন আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে যাব, আমাদের সেই জ্ঞানের কাছে আবার ফিরে যেতে হবে। প্রথম অংশটাই থাকবে জ্ঞান। কোনো কারণে যদি আমরা সেই জ্ঞানটা ভুল করি, আমরা কিন্তু দ্বিতীয় যে স্টেপে আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো 2টা ধাপে লিখব, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। তো প্রথম ধাপে যদি জ্ঞানমূলক অংশ আমাদের ভুল হয়ে যায়, আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আর যাবই না, সেখানে আমরা কেটে দেব। অর্থাৎ অনুধাবন অংশেও ঠিক মতো লিখতে হলে অবশ্যই সেটা জ্ঞানমূলক অংশ ঠিক থাকতে হবে, নতুবা সেই প্রশ্নের উত্তর কর্তন। ঠিক আছে, আমরা 2টা স্টেপে লিখবো বা 2টা ধাপে লিখবো। প্রথমে সেই প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটার জ্ঞান অংশটুকু লিখে দ্বিতীয় অংশে আমরা তার বিশ্লেষণ করবো। অর্থাৎ সেই কবিতা থেকে যদি আমরা ধরি, যেমন তোমাদের বিভীষণের প্রতি মেঘনাথ একটি কবিতা আছে, কবিতা এখানে একটা লাইন আছে, যেমন হায় তা চিন্তি পাবো এই কাজ, হ্যাঁ চাচা তুমি যে কাজটা করলে কাজটা ঠিক হয়েছে কিনা। তো এটার জ্ঞান অংশটা হলো উক্তিটি কে করেছেন, ঠিক আছে। তারপরে হলো কেন করেছেন তার ব্যাখ্যা, এটা হলো জ্ঞান এবং অনুধাবন। তারপরে আসি আমরা প্রয়োগ। প্রয়োগ এখান থেকে আমাদের সৃজনশীল পদ্ধতির যে কারণে আমাদের সৃজনশীল পদ্ধতিটা চালু করা হয়েছে, এই প্রয়োগ আর এই উচ্চতর দক্ষতাই তার সৃজনশীলতার কাঠামোগুলো আমরা এখানে খুঁজে পাবো। প্রয়োগ অংশটা কি, আমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন পরীক্ষা দিতে গেলে দেখবো যে একটি সৃজনশীল প্রশ্নে আমাদের উদ্দীপক দেওয়া থাকে, অর্থাৎ উদ্দীপকে যে বিষয়টা বলা হয়েছে সেটাই কোনো একটা কবিতা বা কোনো একটা গল্পের আলোকে তার আদলে অবশ্যই মিল রেখে একটা উদ্দীপক দেওয়া হয়। সেই উদ্দীপকের সাথে কবিতা বলি, গল্পে বলি, কোন জায়গায় বা কোন চরিত্রে বা কোন ঘটনার সাথে মিল রয়েছে সেটাই কিন্তু আমাদের প্রয়োগ। এবং প্রয়োগের উত্তরগুলো করতে গেলেও আমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ 3টা ধাপ রয়েছে। অর্থাৎ 1 নম্বর ধাপে আমাদের জ্ঞান অংশ লিখতে হবে। এখানেও সে একই কথা বলবো, সেই জ্ঞান অংশটা যদি ভুল হয় আমরা কিন্তু অনুধাবন আর প্রয়োগে যাবই না, সেখানে কিন্তু প্রশ্ন 0। কোন চরিত্রের সাথে মিল রয়েছে সেই চরিত্রটাই যদি তোমরা খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু আর দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, সেখানে আমরা প্রশ্নের উত্তর একেবারে কেটে দেবো, 0 দিয়ে দেবো। অর্থাৎ প্রথম অংশতে জ্ঞান, দ্বিতীয় অংশ হলো অনুধাবন, তৃতীয় অংশ হলো প্রয়োগ। উদ্দীপকের সাথে মিল থাকলে মিল অংশটুকু তুলে ধরতে হবে, উদ্দীপকের সাথে অমিল থাকলে অমিল অংশটুকু তুলে ধরতে হবে। এটার নামই কিন্তু প্রয়োগ। অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করতে গেলে এখানে ধাপ থাকবে 3টি, জ্ঞান অংশ, অনুধাবন অংশ, প্রয়োগ অংশ। এই 3টি ধাপে 3টি স্টেপে আমাদেরকে প্রয়োগের উত্তরগুলো করতে হবে। তারপরে আসি আমরা উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা কথাটা যদি আমরা খুব ভালো করে বিশ্লেষণ করি, তোমার দক্ষতা কতটুকু উচ্চ পর্যায়ে গেছে এটার নামই কিন্তু উচ্চতর দক্ষতা। যেমন আজকে ধরো আমি ক্লাসে বলি যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধে আমাদের বঙ্কিম যে বিষয়টা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, হ্যাঁ সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের দক্ষতা কতটুকু অর্জন করতে পেরেছি, আমি আমার দক্ষতার যে পর্যায়ে যেতে পারবো সেই পর্যায়টুকু নিশ্চয়ই আমি আমার খাতায় তুলে ধরবো, এটার নামই উচ্চতর দক্ষতা। এখানেও আমাদের 4টি ধাপ থাকবে, প্রথম অংশ জ্ঞান, দ্বিতীয় অংশ অনুধাবন, তৃতীয় অংশ প্রয়োগ, চতুর্থ অংশ উচ্চতর দক্ষতা। অর্থাৎ ওই প্রশ্নে তোমার কাছে যেটা চাওয়া হবে, হ্যাঁ সেটার জ্ঞান অংশটুকু কি, অবশ্যই তুমি উদ্দীপক দেখে তোমার গল্পের আলোকে তুলে ধরবে। তারপরে সেটার যে অনুধাবন তুমি করতে পেরেছো সেই লাইনটা তুলে ধরবে। তারপরে প্রয়োগ অংশ অবশ্যই তুমি উদ্দীপকে যাবে, উদ্দীপক সাথে সামঞ্জস্য রেখে সেই বক্তব্যটা তুলে ধরবে। সর্বশেষ পর্যায়ে তুমি কি বুঝলে
একটা শিক্ষার্থী কি বুঝেছে সেই গল্প এবং উদ্দীপকের আলোকে তার দক্ষতা কতটুকু অর্জিত হয়েছে সেই অংশটুকু সে তার উচ্চতর দক্ষতার অংশে তুলে ধরবে। আর এই হলো আমাদের সৃজনশীল প্রশ্নের আলোচনা, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এইভাবে আমরা যখন পরীক্ষাগুলো দিব, এই নিয়মে এইভাবে আমরা পরীক্ষার খাতায় আমাদের খাতাগুলো লেখার চেষ্টা করব, প্রশ্নের উত্তরগুলো। এবার আসি আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস। প্রথম সেমিস্টার সিলেবাস আমরা দেখো 4টি গদ্য, 4টি কবিতা রেখেছি। তোমাদের খুব সহজ করে বলে দিই, আমাদের সিলেবাস খুবই সহজ করে বলে দিই। আমাদের মোট গদ্য হলো 12টি, কবিতা 12টি, 3 4 12। আমাদের একটি ইয়ারে 3টি করে পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার। তো প্রত্যেকটা সেমিস্টারে আমরা 4টা করে রাখবো। প্রথমে 4টা কবিতা, অর্থাৎ 1 থেকে 4 গদ্য, 1 থেকে 4 কবিতা, একেবারে সিরিয়াল অনুযায়ী আমাদের গদ্য এবং কবিতাগুলো থাকবে। তো আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যে সিরিয়াল রয়েছে, যেমন 1 রয়েছে বাংলা নব্য লেখকের প্রতিনিবেদন, 2 অপরিচিতা, 3 বিলাসী, 4 গৃহ। এই 4টা আমাদের গদ্য অংশ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। আবার যদি কেউ বলো যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কি, তাহলে 5 6 7 8। তৃতীয় সেমিস্টার কি 9 10 11 12, এই গদ্য অংশে। এই পর্যায়ে যে আমরা কবিতায় রয়েছে 4টি কবিতা, 1 বিভীষণের প্রতি মেঘনাদ, 2 সোনার তরী, 3 বিদ্রোহী, 4 প্রতিদান। এই 4টা কবিতা থাকবে। ঠিক একইভাবে যদি তৃতীয় চতুর্থ সেমিস্টারও জানতে চাই, পরে 5 থেকে 5 6 7 8 দ্বিতীয় সেমিস্টার, 9 10 11 12 আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস থাকবে। এবার আসি সহপাঠ, নাটক এবং উপন্যাস। নাটকে আমাদের 4টি অংশ রয়েছে, 4টি অঙ্ক। সেই 4টি অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক সম্পূর্ণ থাকবে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায়। তারপর আসি উপন্যাস। উপন্যাস 75 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত আমাদের উপন্যাস থাকবে প্রথম সেমিস্টার পরীক্ষায়। এই হলো আমাদের পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা। তো আশা করি আজকে আমরা আমাদের সিলেবাস নিয়ে জেনেছি, আমরা পরীক্ষার মানবন্টন নিয়ে জেনেছি, আমরা আমাদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে জেনেছি। সবকিছু তোমরা খুব ভালো করে বুঝেছো। হ্যাঁ, সুতরাং আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং তোমরা আশা করি আজকে যে সিলেবাসগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, অবশ্যই সেই সিলেবাস অনুসারে তোমরা বাসায় পড়বে। আমরা পর্যায়ক্রমে আমাদের এই কবিতাগুলো বা গল্পগুলো সবাই পড়াবো, কিন্তু তারপরেও তোমরা যদি পারো বাসায় বসে বসে অন্তত গদ্যগুলো, রিডিংগুলো পড়তে থাকো, শব্দার্থগুলো পড়তে থাকো, কবি পরিচিতগুলো পড়তে থাকো। হ্যাঁ, তারপরে আমরা পর্যায়ক্রমে যখন ক্লাসগুলো নিব, সেই ক্লাসের সাথে মিল রেখে রেখে তোমার কোথায় সমস্যা, কী বিষয়গুলো, এগুলো পড়বে। আর এভাবে যদি পড়তে থাকো, অবশ্যই আমরা আমাদের বাংলা সাবজেক্টে পিছিয়ে থাকবো না। তো বাংলা এই ক্লাসে, আজকের আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি।